একবার ভাবুন তো, মানব ইতিহাসের অন্যতম সেরা একটা সভ্যতা, সিন্ধু উপত্যকা সভ্যতা। ওরা এমন সব শহর বানিয়েছিল যা কিনা নিজেদের সময়ের থেকে অনেক অনেক এগিয়ে ছিল। কিন্তু তারপর হঠাৎ করেই তারা যেন হাওয়ায় মিলিয়ে গেল। তো চলুন, আজকের এই পর্বে আমরা সেই রহস্যের একদম গভীরে ডুব দিই। আর ঠিক এই প্রশ্নটাই কিন্তু প্রত্নতাত্ত্বিক আর ঐতিহাসিকদের দশকের পর দশক ধরে ভাবিয়ে চলেছে। মানে কিভাবে এত উন্নত একটা সভ্যতা নিজেদের বানানো শহরগুলো ছেড়ে ছুড়ে দিয়ে প্রায় উধাও হয়ে গেল। চলুন খুঁজে বের করা যাক এর উত্তরটা। এর বিশালতাটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো। মানে যে সময়ে মিশরীয়রা পিরামিড বানাচ্ছে, ঠিক সেই সময় সিন্ধু উপত্যকার লোকেরা, যাদের আমরা হরপ্পান বলেও চিনি, তারা আফগানিস্তান থেকে শুরু করে ভারত পর্যন্ত ছড়ানো এক বিশাল সভ্যতা গড়ে তুলেছিল। আর ওরা শুধু আকারেই বড় ছিল না, ছিল অবিশ্বাস্য রকম গোছানো আর সংগঠিত। ভাবা যায় প্রায় ২,০০০ বছর ধরে এই সভ্যতাটা টিকেছিল। এর মধ্যে আবার ৭০০ বছর ছিল ওদের স্বর্ণযুগ। মোহেঞ্জোদারো আর হরপ্পার মতো শহরগুলো তখন উন্নতির একেবারে চূড়ায়। কিন্তু ঠিক তার পরে সবকিছু কেন যেন বদলে যেতে শুরু করে। আচ্ছা, তো চলুন এবার রহস্যটা ভেদ করা যাক। আর সেটা করতে হলে আগে বুঝতে হবে ওরা ঠিক কতটা উন্নত ছিল। আর সত্যি বলতে ওদের সবচেয়ে বড় দক্ষতার জায়গাটা ছিল জল ব্যবস্থাপনা, ওয়াটার ম্যানেজমেন্ট। দেখুন, জল নিয়ন্ত্রণের ব্যাপারে হরপ্পানরা ছিল এক কথায় মাস্টার। ওদের প্রত্যেকটা বাড়িতে টয়লেট ছিল, যা কিনা একটা ঢাকা নর্দমা সিস্টেমের সাথে জোড়া। ভাবুন একবার, রোমানরাও এই জিনিস বানাতে আরও কয়েকশো বছর সময় নিয়েছিল। আর ওদের ওই যে বিখ্যাত মহাস্নানাগার, ওটা শুধু একটা সুইমিং পুল ছিল না, কিন্তু ওটা ছিল ওদের অবিশ্বাস্য ওয়াটার ইঞ্জিনিয়ারিংয়ের একটা জ্বলজ্বন্ত প্রমাণ। আসলে ওদের প্রভাব এতটাই গভীর ছিল যে ওদের পরে যে সাম্রাজ্যগুলো এসেছে, যেমন মৌর্য সাম্রাজ্য, সেগুলোও কিন্তু এই জল ব্যবস্থাপনার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। মানে হরপ্পানরা যে ভিতটা তৈরি করে দিয়ে গেছিল সেটা এতটাই মজবুত ছিল যে পরের ১০০০ বছর ধরে পুরো ভারতীয় উপমহাদেশে এর ছাপ দেখা গেছে। তাহলে প্রশ্ন হলো, এত উন্নত একটা সভ্যতার পতন হলোটা কেন? আসল উত্তরটা হয়তো ওদের সবচেয়ে বড় শক্তির মধ্যেই লুকিয়েছিল, আর সেটা হলো জল। যে জলকে ঘিরে ওদের সবকিছু, সেই জলের উৎস যখন শুকিয়ে যেতে শুরু করল, তখনই ওদের ভাগ্য আসলে ঝুঁকির মুখে পড়ে গেল। ব্যাপারটা বুঝতে হলে আমাদের দুটো মৌসুমি বায়ুর গল্পটা জানতে হবে। দেখুন, হরপ্পানদের বড় বড় শহরগুলো ছিল সিন্ধু নদের পাশে। আর এই শহরগুলোর চাষাবাদ চলত গরমকালের বর্ষার পানিতে নদী ফুলে ফেপে উঠলে। কিন্তু জলবায়ু বদলাতে শুরু করল, আর এই গরমকালের বৃষ্টিটা ধীরে ধীরে কমে গেল, একদমই ভরসায় রাখা যেত না। আর ঠিক উল্টো দিকে শীতকালের যে বৃষ্টিটা হিমালয়ের পাদদেশে হতো, সেটা আবার বেশ নির্ভরযোগ্য হয়ে উঠল। এর ফল যা হওয়ার তাই হলো, হরপ্পানরা বুঝে গেল যে তাদের ওই বিশাল শহরগুলোতে আর টিকে থাকা যাবে না। তাই ওরা ওদের জমকালো শহরে জীবন ছেড়ে ছোট ছোট দলে ভাগ হয়ে এমন জায়গায় যেতে শুরু করলো যেখানে জলটা অন্তত ভরসা করার মতো ছিল, মানে সেই হিমালয়ের পাদদেশে। কিন্তু এই যে জলবায়ু পরিবর্তনের তত্ত্ব, এটা কি শুধুই একটা অনুমান, নাকি এর পেছনে কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণও আছে? বিজ্ঞানীরা কিন্তু এর উত্তরটা খুঁজে বের করেছেন, আর সেটা এমন এক জায়গা থেকে যা শুনলে অবাক হতে হয়। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? মানে ৪,০০০ বছর আগের আবহাওয়া কেমন ছিল সেটা আজ আমরা জানব কি করে? অসম্ভবই তো মনে হয়। কিন্তু বিজ্ঞানীরা এর জন্য এক অসাধারণ ফরেনসিক পদ্ধতি কাজে লাগিয়েছেন। বিশ্বাস করুন, প্রমাণটা কোনো মরুভূমির বালিতে ছিল না, ছিল আরব সাগরের গভীর তলদেশে। ব্যাপারটা হলো, সিন্ধু নদ হাজার হাজার বছর ধরে যা কিছু বয়ে নিয়ে গেছে, সব পলি হয়ে সাগরের নিচে স্তরে স্তরে জমা হয়েছে। এটা ঠিক যেন প্রকৃতির নিজের তৈরি করা একটা টাইম ক্যাপসুল। আর এই টাইম ক্যাপসুল পড়ার পদ্ধতিটাও দারুণ মজার। বিজ্ঞানীরা প্রথমে সাগরের তলা থেকে ড্রিল করে লম্বা নলের মতো মাটির স্তর তুলে আনেন। এই মাটির বিভিন্ন স্তরে ওরা ফোরামিনিফেরা নামের একদম ছিটু ছিটু সামুদ্রিক জীবের জীবাশ্ম খুঁজে পান। এখন এদের কিছু জাত গরমে বাড়ে, আর কিছু শীতে। তো কোন স্তরে কোন জাতের সংখ্যা বেশি, সেটা দেখেই বিজ্ঞানীরা বুঝে ফেলেন যে ঠিক কোন সময়ে কোন মৌসুমি বায়ু বেশি শক্তিশালী ছিল।
কিন্তু আসল একেবারে মোক্ষম প্রমাণটা আসে আরও গভীর এক জায়গা থেকে, প্যালিও ডিএনএ। প্যালিও ডিএনএ হল প্রাচীন ডিএনএ। ভাবুন, হাজার হাজার বছর ধরে টিকে থাকা জেনেটিক কোডের টুকরো। সাগরের গভীরে অক্সিজেন অনেক কম থাকে তো, তাই সেখানে যা কিছুই মারা যায় তার ডিএনএ সহজে নষ্ট হয় না, দারুণভাবে থেকে যায়। আর এই ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা একদম পরিষ্কারভাবে দেখতে পান যে ঠিক কোন সময়ে কোন ধরনের সামুদ্রিক প্রাণী বা উদ্ভিদ বেশি ছিল। আর সেটাই তাদের জানিয়ে দেয় কখন কোন মৌসুমী বায়ু বেশি শক্তিশালী ছিল। তো এই সব কিছুর মানেটা কি দাঁড়ালো? সিন্ধু সভ্যতার এই গল্পটা কিন্তু শুধু ইতিহাসের পাতার আটকে থাকা কোনো ঘটনা নয়, এটা আসলে আমাদের বর্তমান আর ভবিষ্যতের জন্যও একটা বিরাট সতর্কবার্তা। ডিএনএর প্রমাণগুলো একদম পরিষ্কার। সাগরের তলার ডিএনএ রেকর্ডে ঠিক যখন গ্রীষ্মের মৌসুমী বায়ু দুর্বল আর শীতেরটা শক্তিশালী হতে দেখা যায়, হরপ্পানরাও ঠিক তখনই তাদের শহর ছেড়ে হিমালয়ের দিকে সরে যেতে শুরু করে। দুটো ঘটনা একেবারে কাটায় কাটায় মিলে যায়। এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, এটা ছিল টিকে থাকার জন্য ওদের মরিয়া একটা চেষ্টা। এই গবেষণার প্রধান লিভিউ জিওসান একটা দারুণ কথা বলেছেন। তিনি মনে করিয়ে দেন, একবার সিরিয়া আর আফ্রিকার কথা ভাবুন। সেখানকার মানুষ যে ঘরবাড়ি ছাড়ছে তার অন্যতম একটা কারণ কিন্তু এই জলবায়ু পরিবর্তন। তার কথাটা হলো, সেই আমলে হরপ্পানরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়ে হয়তো নিজেদের মানিয়ে নিতে পেরেছিল, কিন্তু আজকের দিনে চাইলেই তো আর যাওয়া যায় না। সামনে এসে দাঁড়ায় কাঁটাতার, রাজনৈতিক সীমান্ত। তাহলে এই প্রাচীন গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, জলবায়ু পরিবর্তন কোনো নতুন জিনিস নয়, এটা হাজার হাজার বছর ধরে মানব সভ্যতাকে নাড়িয়ে দিয়ে আসছে। দ্বিতীয়ত, তখনকার দিনে মানুষ হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে মানিয়ে নিত, কিন্তু আজকের এই কাঁটাতারের দুনিয়ায় সেই উপায় অনেক সীমিত। আর সবশেষে সবচেয়ে বড় শিক্ষা হল, কোনো সভ্যতাই চিরস্থায়ী নয়, বিশেষ করে পরিবেশ যখন মুখ ফিরিয়ে নেয়। আমরা হয়তো ওদের হারিয়ে যাওয়ার কারণটা খুঁজে পেয়েছি, কিন্তু সিন্ধু উপত্যকা সভ্যতার সব রহস্যের সমাধান কিন্তু এখনও হয়নি। ওদের যে লিখন পদ্ধতি, যে লিপি, তার পাঠোদ্ধার আজও কেউ করতে পারেনি। কে জানে, হয়তো ওই চিহ্নগুলোর মধ্যেই লুকিয়ে আছে ওদের আসল ইতিহাস, ওদের বিশ্বাস, কিংবা এমন কোনো জ্ঞান যা হয়তো আমাদের এই পৃথিবীকে দেখার চোখটাই চিরদিনের জন্য বদলে দেবে। সেই রহস্যের সমাধান আজও বাকি।